মাক্সের মেশিন যেটা বডি মেশিন ইয়েটি সহ এটা 35 লাখ টাকা, ওই লুপ সহ। হ্যাঁ হ্যাঁ, 35 লাখ টাকা। অনেক কম নাকি করোনার সময় না? এটা সেমি অটোমেটিক সিস্টেম, আর ফুল অটো 1,00,00,000 টাকাও আছে। ওইটা আসলে ওইটার আপনার যে অপারেটর পাওয়া খুব কঠিন, কারণ ফুল অটোমেটিকটায় যদি একটা ফাংশনে কোথায় সমস্যা হয় তখন কিন্তু আপনি ওই অন্যান্য ইয়েতে সমস্যা হয়, এখানে ওই অপারেটর পাওয়া যায় না। যার জন্য সেমি অটোমেটিক সিস্টেম হলে আলাদা আলাদা পার্ট, তো একই কাজ কিন্তু জাস্ট আলাদা, এটা ভালো। এখনো আছে কিছু, কারণ এই মাস্কের চাহিদা কিন্তু শুধু যে ইয়ের জন্য, করোনা মহামারীর জন্য তা না, এটা কিন্তু অনেক আগেই আসছে বাংলাদেশে। আমি আরো 10-12 বছর আগের থেকে মাস্ক ব্যবহার করি, মূলত আমি বাহিরে গেলে কোথাও মিটি হলে। আর এগুলা ওই যে যখন আমাদের এদিকে বেশি সেল হতো, আপনার ইয়ের ব্রিজটা করার সময় ধুলাবালির কারণে দেখতাম যে এই মাস্কগুলা রাস্তায় বিক্রি হতো, তাই না? ওই যে যাত্রাবাড়ি ফ্লাইওভার। তো মূলত এটা ধুলাবালি থেকেও রক্ষা করে, আর অন্যান্য জিনিস প্রয়োজন আছে। আমাদের দেশে যে অবস্থা, আপনি যদি মনে করেন যাত্রাবাড়ি থেকে গুলিস্তান যান নিচ দিয়ে, আপনি তো হয়তো নাকটা চেপে ধরেই রাখতে হবে, তাই না? কেমন দুর্গন্ধ! দিনের বেলা দেখা গেছে যে কি নোংরা করে রাখে অনেক লোক। তাই এটা 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 কিন্তু ব্যবহার আছে, থাকবে। সচেতন লোকরা কিন্তু সবসময় আগেও ব্যবহার করছে, এখন ব্যবহারটা অনেক বেড়ে গেছে, করতেছে। আবার কিছু লোক ধরছে, ছাড়ছে, সেটা কিন্তু আসলে এটা অসচেতনতা আমি মনে করি। কিন্তু মাস্কের ব্যবহার আছে, থাকবে। আর এই ব্যবসাটা যারা ধরে রাখছে বা নতুন করে করতেছে, এটার একটা রেজাল্ট আছে, নাই যে তা। তবে ব্যবসার জন্য, যে কোনো ব্যবসা, যেহেতু আপনি একটা বিজনেস করেন, বিজনেসের জন্য প্রধান শর্ত হলো ধৈর্য। ধৈর্য ধরতে হবে। হুমজিকেলি আসলো, হুমজিকেলি চলে গেল, এটা কিন্তু বিজনেসের আওতায় পড়ে। আমার ছোটবেলার ফ্যাক্টরিতে আমি প্রথম 2 বছর শুধু লস, তারপর আমি লাভে পড়তেছি। 2013 সালে দিছিলাম। এই যে আপনার সাথে মিলে গেছে। আমি যখন 98-এ সিঙ্গাপুর থেকে এসে আমার এই ব্যবসাটা শুরু করি, প্রথম 6 মাস আমি 6 টাকা সেল করতে পারিনি। এই যে আমার এই যে সাফল্যের সূত্র প্রোফাইলটার কিছু ইতিহাস আছে। সেটা হলো, আমি যখন প্রথম শুরু করি, লোকজন এরকম প্রতিদিন ভালো লোকজন আসতো, মনে করেন 15-20 জন বা কম বেশি প্রতিদিনই লোক আসতো, কথা শুনতো, কিছু প্রসপেক্টার সেটা ফ্রি সার্ভিস দিতাম, তখন চলে যেত। কেউ মেশিন বুকিং দেয় নাই, কথা শুনতো, চলে যেত। এই বাবা আপনারা বসে আছেন, শুনতো, চলে যেত। তা আমার এক সিনিয়র বন্ধু, আমি আগে মিডিয়াতে ছিলাম 90 থেকে, বিভিন্ন পত্রপত্রিকা। তা আমার ওই ফ্রেন্ড, সে বলল যে প্রিন্স, তোমাকে দিয়ে কিছু হবে না। আমি বললাম কেন? আলহামদুলিল্লাহ, আমি যখন সিঙ্গাপুরে ছিলাম, যখন মনে করেন বাংলাদেশি ভাইরা 15-20 হাজার টাকা ওখানে বেসিক স্যালারি পায়, তখনও আমি 2-2.5 লাখ টাকা ইনকাম করেছি ইয়েতে, সিঙ্গাপুরে। ওখানে আমি বিভিন্ন ফ্যাক্টরি কন্ট্যাক্ট নিয়ে ওইভাবে করাইছি। তাই আমি একটু চিন্তা করলাম যে 6 মাস হচ্ছে না। আমার বন্ধুটাও বললো এই অবস্থা, কারণ কি? বললো যে তুমি তুমি তোমার এখানে যারা আসে তাদেরকে আন্ডার এস্টিমেট করেছো। তা আসলে নিজের ভুল তো নিজে ধরা যায় না। তাই বললাম যে না, তো আমি কেন আন্ডার এস্টিমেট করবো? আমার সাথে তাদের ভালো ব্যবহার হচ্ছে, আমি এই ফ্রি পরামর্শ দিচ্ছি, এই ফ্রিটাই তুমি আন্ডার এস্টিমেট করেছো। তোমার ফ্রি দিতে বলছে কে? তুমি একটা ফি নাও। আমি বললাম ডাক্তার, উকিল, ওনারা ফি নিচ্ছে, কিন্তু আমি তো ডাক্তার, উকিল না। বলে যে না, তার চেয়ে বেশি তুমি কিছু করতেছ। তোমার এখানে এসে লোকে কর্মসংস্থান করবে, সে টাকা ইনকাম করবে, তুমি তাদেরকে একটা পরামর্শ দিচ্ছ, এটার একটা ফি নিতে পারো। তা আমি বললাম এটা তো আমার সাথে যায় না, বা আমি মেনে নিতে পারতেছি না। টাকাটা নিলে আমার আসবে, কিন্তু আমি মেনে নিতে পারতেছি না। এই জন্য আল্লাহর দেওয়া জ্ঞান আমি লোকজনকে বিলি করতেছি। আমার মতো এরকম অনেক লোক আছে, বোবা, কথা বলতে পারে না। তা আমি একটু কথা বলতেছি। আমি এই ট্রেডে ছিলাম অনেকদিন, 4 বছর ছিলাম সিঙ্গাপুর। এখানে এসে গবেষণা করতেছি, আলহামদুলিল্লাহ, কারণ এগুলো আসলে গবেষণামূলক জিনিস। বললো যে না, তুমি যখন এই ফ্রি জিনিসটা দিচ্ছ, তুমি জানো তোমার এই প্রসপেক্টাস, তোমার লোকজনের বাহিরে নিয়ে ফেলে দিচ্ছে, আর তুমি যে কথা বলতেছো এটাকে বাকওয়াস মনে করতেছে। আমি কি মনে করবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনোদিনও হবে না। আমি একটা ধাক্কা খেলাম।
তো কি করতে হবে? বলো যে তুমি এটা ফি নাও। তখন ইচ্ছার বিরুদ্ধে আমি বছরখানিক আমি পরামর্শ ফি নিয়েছিলাম, সেই আরো 98-এ 1000 টাকা ফি বসাইছি। এখন সবাই তো আবার ফি দিয়ে কথা বলবে না, এটাও একটা ব্যাপার আছে। তো যারা দূর দূরান্ত থেকে আসে, 2-1 জন ফি দিয়ে কথা শুনতেছে। আলহামদুলিল্লাহ, যেদিন ফি নিলাম তার পরের দিন এসে এক বয়স্ক লোক, আমার সে ডাবল বয়স হবে তখন, আমার বয়স তখন কত 25, ওনার হবে 50, বললো যে স্যার আমাকে বল পেন মেশিন দেন, কেউ বললো যে মোমের মেশিন দেন, তখন এগুলাই চলতো বেশি। আমি মেশিন দেবে কি, আমি একটু অবাক হয়ে গেলাম। 6 মাস 6 টাকা সেল করতে পারি নাই, আর দেখা গেছে যে 6 থেকে 12 ঘন্টা পরে রেজাল্ট। আলহামদুলিল্লাহ। ঘটনাটা কি? তো একটু চোখ বুঝে চিন্তা করার পরে আসলো, সে এই 1000 টাকা দেওয়ার কারণে আমি যে প্রসপেক্টাস গুলা ওনাকে দিয়েছি, লিখিত কিছু ফটোকপি, আমার ভিজিটিং কার্ড, সবকিছু, উনি যে এই এতক্ষণ শুনলো কথাগুলা, সে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে এবং ওগুলা পড়ছে, ওনার বুঝটা ভিতরে ঢুকছে, যার জন্য এরপরের দিন এসে উনি শিল্পটা করছেন। আলহামদুলিল্লাহ, এরপর থেকে ভালো রেজাল্ট শুরু হলো। কিন্তু ওই যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বন্ধুর কথা আমি ফি নিচ্ছি, এটা কিন্তু আমি ইচ্ছার বিরুদ্ধে, এটা আমি মেনে নিতে পারতেছি না আমার এটা, কিন্তু আমার আসতেছে, অফিস খরচ হয়ে যাচ্ছে। 1 বছর পরে আমি এটা বাদ করে দিছি, উঠায় এনেছি। তখন এই বই লিখলাম যে একটা বই দিব, ওইটা বইয়ের একটা মূল্য থাকবে, প্রজেক্ট প্রোফাইল। কারণ একটা প্রোফাইল যদি ব্যাংকে আপনাকে বলে, তারা একটা প্রোফাইল বাবদ 2-5 লাখ টাকা নিয়ে নেয়। যেমন আমি একটা এখানে, হ্যাঁ দিছি অনেক তথ্য, এখানে ফর্মুলেশন আছে, তারপরে আপনার কিভাবে কি করবেন, একটা প্রজেক্ট আপনি যা করতে হবে A to Z পর্যন্ত আছে। এটার হাদিয়া রাখছে 4000 টাকা। হ্যাঁ, তো এটা ওই প্রজেক্ট প্রোফাইল, এটা কিন্তু সাধারণ বই না। যেমন এইখানে কয়েকশো আইটেম আছে, তার মধ্যে যেমন একটা ফিডমেক, ওইটা আমি 2 লাখ টাকা দিয়ে নিছি। যেমন আপনার মতো একজন ওইটা এক্সপার্ট, ওটার এক্সপার্ট আমি ছিলাম না, যার জন্য ওনাকে 2 মাস আগে 2 লাখ টাকা দেওয়ার পরে ওই লেখাটা উনি লিখে দিচ্ছে আমাকে। দেখেন কত ব্যয়, একটা আইটেম শুধু 2 লাখ টাকা নিয়েছে। হ্যাঁ, তো এখন ওই ব্রিক্স এরটা নিয়েছি, তো এখানে 20% আমার সহযোগিতা নিতে হয়েছে, 80% প্রায় আমার। তা আলহামদুলিল্লাহ, তো এটার হ্যাঁ, কারণ সে এটার উপরে ডক্টরেট করেছে, স্পেশালিস্ট। একদম যেমন ওয়াশিং পাউডার, আপনি এটাতে যা আছে এইভাবে গেলে আপনি একদম উৎপাদনে চলে যেতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন, আপনি একটা প্রশ্নের জন্য কিন্তু আপনি ঘুরতেছেন, আপনি ঘুরতে ঘুরতে দেখা গেছে কয়েক হাজার টাকা চলে গেছে, সময় চলে গেছে, আপনার ব্যবসা থেকে আপনি চলে আসছেন, কিন্তু আপনি কয়েক মিনিট কয়েক সেকেন্ডে তো পেয়ে যাচ্ছেন। না, এটা নাই। এটাতে ওয়াশিং পাউডার, বল পেন, মোম, চানাচুর, তারপরে এরকম অসংখ্য আইটেম, কয়েকশো আইটেম আমি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সবকিছু আছে, দেখতে পারেন। এটার নামকরণ করেছি এই জন্য সাফল্যের সূত্র। আসলে এটা সাফল্যের সূত্র, যে সাফল্যের সূত্র নাম্বার 1 হলো যে অন্যের কল্যাণে কাজ করা, দ্বিতীয়ত হলো যে আসলে আপনি নিজে যখন কোনো বিষয় ভালো করে জানবেন, সেটাতে আপনি সূত্র পেয়ে যাবেন, তাই না? না, আপনি ভিতরে একটু এটা এই সিস্টেমটা করেছি এই জন্য যাতে একটা খুঁজতে যায় আরো 10টা পেয়ে যান। কারণ ওইভাবে আপনি একটা খুঁজছেন, একটাই পাবেন, তখন একটা পেয়ে গেলে আরেকটা নাও খুঁজতে পারেন। যার জন্য আমার কথা হলো, আপনি যাতে একটার জন্য আসছেন 10টা সম্পর্কে আইডিয়া নিয়ে এরপরে একটা করেন, সেইভাবে করা। এটা করতে কয়েক বছর সময় লাগবে আমার। এটা আমার সম্ভবত 8 নাম্বার বই, এর আগে আরো অনেকগুলা হয়েছে। আলহামদুলিল্লাহ সারা পেয়েছি। আসসালামু আলাইকুম। আর কাকু এই পাঠায় নাই তো, আমি মানে কি করুন, পাঠায় না পাঠাইলে তো করার কিছু নেই, পাঠাইলে একদম